ফারাজের মুখে এমন কথা শুনে বোকার ন্যায় হতবিহ্বল ভাব ধরল তিতলি। একবার ঘাড় নামিয়ে তাকালো নিজের পানে, আর অমনি এক দফা ঝটকা খেলো বেচারি। খুব লজ্জা লাগছে তার। তক্ষুনি দুই হাতে টাইলসে পড়ে থাকা শাড়ির আঁচলটা টেনে বুকে তুলল। এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে সমস্ত দেহে। দুরু দুরু কাঁপতে থাকা বুকের গতিও নিয়ন্ত্রণে নেই। তার সব দেখে নিল মনে হয়। খুব লজ্জা লাগছে তার। নত হয়ে শুষ্ক ঢোক গিলছে তিতলি। প্রাণ উড়ে যাবার জোগাড় বেচারির। পেছন থেকে উপলব্ধি করল ফারাজ এখনও একইভাবে পিছনে দাঁড়িয়ে, নড়ছে না কেন। তিতলিও দাঁড়িয়ে রইল কাটকাট হয়ে। মনে হলো ফারাজের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার ঘাড়ে। সহসা কোমরে শক্ত হাতের ঠান্ডা স্পর্শ পেল। তিতলি নড়ে চড়ে উঠল, সুরসুর করে উঠল সমস্ত কাঁপা দেহ। তিতলির কাঁপাকাঁপির মাঝে তৎক্ষণাৎ ফারাজ গভীর কণ্ঠে বলল, আমাকে দেখিয়ে নিজের প্রতি আকর্ষণ বাড়ানোর চিন্তা ভাবনা করছো? এখন আমি কিছু করলে বিষয়টা কিন্তু অন্যদিকে মোড় নেবে। তিতলি এবার দাঁড়াতে পারল না লজ্জায়। চোখ মুখ খিচে এলোমেলো শাড়ি নিয়ে ত্রস্ত পায়ে দৌড় লাগালো ওয়াশরুমের পানে। আর অমনি প্রতিমধ্যে শাড়ির ভাঁজে পা বাঁধল মেয়েটার। ঘটনা প্রবাহে আচানক মেঝেতে উল্টে পড়তেই ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল তার। তড়িঘড়ি করে দুহাতে ভর দিয়ে উঠবার ব্যর্থ প্রয়াস চালায় বোকা মানবী। কোনোইতে এত ব্যথা পেয়েছে, হাত দিয়ে আহত স্থান ডলতে ডলতে উঠতে চাইল, কিন্তু তখনই একখানা শক্তপোক্ত হাত এসে আচমকা টেনে ধরে মেয়েটার ডান হাত। তার পাতলা ঠোঁটচোড়া কাঁপছে ধমক দেবার জন্য। গলায় ধমক আটকে রেখে শাসানো সুরে বলল, সমস্যা কি তোমার? আমি দুইটা কথা বলেছি বলে গাধার মতো দৌড় দিতে হবে? হাত পা ভেঙে পঙ্গু হওয়ার ইচ্ছে থাকলে আমাকে বলতে পারতে। মেয়েটা লজ্জায় লাল নীল গোলাপি হচ্ছে। মাথা নত করল সে। এই ধারালো নেত্রদয়ে চোখ মেলাতে তার হৃদয় কাঁপে। হাসফাস করে বলল, আপনার কাছে এটা সামান্য মনে হয়? নয়তো কি? তিতলি লজ্জায় খাটের নিচে ঢুকে যাচ্ছে। আর এই লোকের কাছে এটা সামান্য মনে হয়? লাজুক ভঙ্গিতে মাথা নুইয়ে বলল, আমার আমার লজ্জা লাগে আপনার সামনে দাঁড়াতে। ফারাজের কপালের ভাঁজ শিথিল হলো এবার। বিতৃষ্ট চাউনি গভীরতা পেল। কণ্ঠস্বরও কেমন তীক্ষ্ণ সরালো। তো এখনও আমার সামনে আছো কিভাবে? আপনি তো বলছেন আমি দেখাচ্ছি, তাই চলে যাচ্ছিলাম। আমার বউ, আমি যখন ইচ্ছে বলবো তোমাকে। ফার্দার আমি যতক্ষণ কথা বলবো তোমাকে চুপচাপ সব কথা শুনতে হবে। তার আগে এক পাও যদি এদিক ওদিক যাও, ফল ভালো হবে না। আন্ডারস্ট্যান্ড? তর্জনে গর্জনে শব্দদোষীর কিছু যায় এলো না, বরং ফারাজের মুখে বউ শব্দটা শুনে তুলতুলে ভালো লাগায় ভরে গেল বুকটা। বারবার শুনতে ইচ্ছে হয়। কতটা গভীর শোনালো ওই বউটা। এত ভালো লাগে কেন? মনের মধ্যে রাজ্যের সব প্রশান্তি ভিড় করে যেন। সে চায় ফারাজ তাকে আদর করে বউ বলে ডাকুক, যেমন আমার টুনটুনিদের মা, আমার সুন্দরী বউ। তুমি কোথায় এভাবে ডাকুক, তুমি কোথায় এভাবে ডাকুক। একটু যাচাই করতে বলল। বউ বউ মানেন? বউ মানি আর না মানি, কাগজ কলমে তুমি আমার বউ, আর এটাই তো মানতে হবে, তাই না? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। নাথিং। তিতলি মুখ ভেঙচি কাটল, ঠোঁট ফুলিয়ে বলল, হ্যাঁ বললে কি হয়? ফারাজ সেই কথার জবাব দিল না। বেয়াদব বউকে সে শাস্তি দিতে বিয়ে করেছে, প্রেম প্রেম খেলা খেলতে নয়। ভালোবাসা এখন তার সাথে যায় না। ভাবনাবাদ দিয়ে যুবক হুকুম ছেড়ে বলল, নেক্সট টাইম থেকে আমি ডাকার সাথে সাথে যেন সামনে হাজির দেখি। দ্বিতীয়বার ডাকতে হলে বিষয়টা শুধু ডাকাতে শেষ হবে না। তিতলির নিষ্পাপ জবাব, না আসলে কি হবে? ফারাজের সোজা সাপটা উত্তর, এই মুহূর্তে যা করিনি তা হবে। তিতলি ঠোক গিলল। ফারাজ কপাল কুঁচকে রেখে স্রেপ বলল, তখন তোমার আব্বু যাওয়ার কথা বলায় আমি তো অনুমতি দিয়েছিলাম, যাওনি কেন? তিতলি ভাবনায় বলল, এবারের মতো। সে বলল, ভাল্লুকের জন্য যায়নি। তার আশেপাশে থাকতে খুব ইচ্ছে করে, একটু দূরে যেতে নয়। লোকটা কি সেটা বুঝে না? আসলে তাকে বুঝে না। থাক, যেহেতু বুঝে না তাই সেও বুঝতে দেবে না। তেরা কণ্ঠে নাক ফুলিয়ে জবাব দিল, অয়ন ভাইয়ের জন্য যায়নি।
ফারাজের মেজাজ খারাপ হলো এমন উত্তরে চিবুক শক্ত হলো তখনই। চাপার আগে যেন ঘি পড়ল। বেয়াদব বউকে এখন দুইটা কড়া কথা শোনাতেই মন চাইছে। এমনি এমনি তো আর কথা শোনায় না। শক্ত মুখাবয়বে চিবিয়ে চিবিয়ে বলল, রাগাচ্ছ কেন আমায়? তিতলি এবার তেরা উত্তর দিল, আপনি বলছেন যায়নি কেন তাই উত্তর দিচ্ছি। ফারাজ এবার পূর্বে কোনো অনুমতি ছাড়াই তিতলির নরম কবজি শক্ত করে বন্দি করল নিজের খসখসে হাতের মুঠোয়। রূঢ় মানব কপট রাগ দেখিয়ে বলল, তুমি আসলে ভালো কথা পাওয়ার যোগ্য না। এক্ষুনি আমার সামনে থেকে যাও, নয়তো। তিতলি কেড়ে নিল সে কথাটুকু। নয়তো নয়তো কি করবেন আমায়? এক অজানা কারণেই যুবকের মাথার তালু গরম হচ্ছে রাগে। অবাধ্য বেয়াদব বউর কত বড় স্পর্ধা! তার সামনে দাঁড়িয়ে বড় পুরুষের নাম নিয়ে মুখে আবার মুখে মুখে তর্ক করে। তাতে দাঁত চাপল নিজেকে শান্ত করার প্রচেষ্টায়। হিসিয়ে বলল, কি করব সেটা রাত হলেই বোঝাবো। এখন ছেড়ে দিয়েছি বলে ভেবো না বেঁচে গেছো। বলেই যুবক তিতলির হাতটা ছাড়ল না, যেন ছুড়ল। আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। আকাশ সমরাগ নিয়ে তক্ষণই রুম থেকে বের হয়ে গেল। তিতলি হতভম্বের ন্যায় ফারাজের যাওয়া দেখল। রেগে গেল নাকি? রেগে যাক, তাকে বোঝে না যেহেতু রেগে যাওয়াই ভালো। তারও ভালো লাগছে রাগিয়ে দিতে পেরে। আজকে রবিবার, এর ভিতরে কেটে গেছে আরও 10টা দিন। ফারাজ তিতলিকে পড়া নিয়ে এক বিন্দুও ছাড় দেয় না। 2 দিন আগে থেকে রাতের সময় নিয়ে পড়ানো শুরু করেছে। কিছু না পারলেই ধমক, সাথে খোঁটা লাগানোর কথা তো আছেই। আবার বুঝিয়ে দেয়, শাসন করে। দুষ্টু মিষ্টি খুনসুটি, রাগে অনুরাগে অভিমানে তাদের সুন্দর বিবাহিত জীবন চলছে শ্রাবণ ধারার মতো। বৌভাতের পর সবাই চলে গেলেও ফারাজের খালা নাছিমা বেগম মেয়েকে নিয়ে এখনও রয়ে গেছেন। সাথে নানা হুঁশিয়ার সাহেব আর নানি ছকিনা খাতুন তো আছেনই। সকাল 10টা, তিতলির রুমে বসে আছে। ফারাজ কলেজ গেছে, কিন্তু তিতলি যায়নি। আজকে বিকেলে বাবার বাড়ি যাবে, কিন্তু ফারাজ যেতে দিচ্ছে না। এই নিয়ে বসে বসে দুঃখ করছে সে। কয়দিন বাবা মাকে দেখে না। তুষারের ভেতরে 3 দিন এসে দেখে গেছে বোনকে। তাও তিতলির মা বাবা দাদুকে দেখার জন্য মনটা ছটফট করছে। তখনই ফোন বেজে উঠল। নিধি কল করেছে। তিতলি ফোন রিসিভ করলো। হ্যালো, কেমন আছিস বেবি? তোকে খুব মিস করি রে। কলেজে আসবি কখন? ভালো নেই, ভাল্লুক আমাকে কোথাও যেতে দেয় না রে। আহারে, কেন? আমাদের বেষ্টুটার মন খারাপ বুঝি? তিতলি মন খারাপের ভান করে বলল, রে, বসে বসে পেঁয়াজ কেটে রান্না করি, দুঃখে কান্না আসে না। আমি আপুর কাছে যেতে চাই, এটা ওই লোক বোঝে না, আমিও বোঝাবো না তাকে। আচ্ছা বাদ দে, হানিমুনের কি খবর? বিয়ের আগে তো হানিমুন বলে মাথা খেয়ে ফেলতি। আমার আবার হানিমুন আমার কপালে নেই রে। আমার কপালে শুধুই পড়ালেখা। তো পড়বি, এটা তো আরও ভালো। টাকা ছাড়া বিনা বেতনে প্রাইভেট পড়িস। আচ্ছা রাখ, একটু কান্না করি। বাড়িতে আসলে আমাকে বলিস, দেখতে আসবো তোকে। আচ্ছা জানু। বলে তিতলি ফোনটা কেটে দিল। তিতলি নাছিমা বেগমের সাথে ড্রয়িং রুমে বসে আছে। রুমে মন টিকছে না। ফারিন বেগম কিচেনে। ফারাজের খালা নাছিমা বেগম এদিক ওদিক তাকিয়ে বললেন, ফারাজ তো তোমাকে ভালোবাসে না, ও তোমাকে কদিন পর ডিভোর্স দিয়ে দেবে। তিতলি পাশ ফিরে হিংস্র চোখে তাকালো। এই মহিলা খুব খারাপ, তাকে শুধু কুবুদ্ধি দেয়। তিতলি বিশ্বাস করে না তার ফারাজ শুধুই তার। সে ডিভোর্স দিতে দেবে না, মেরে ফেলবে একদম। নতুন বউ হওয়ায় কিছু বলতেও পারছে না, কারণ তার দাদু বলেছে শ্বশুরবাড়ির কেউ কিছু বললে চুপচাপ শুনতে। কিন্তু সে এবার চুপ থাকবে না, কেঁদে দেবে। এমন ভাব নিয়ে জবাব দিল, উনি আমাকে ভালোবাসেন বলে সেখান থেকে উঠে দৌড়ে রুমের দিকে চলে গেল। আজকে রবিবার। তুষার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ঝিলিকের ভার্সিটির সামনে। অফিস ফেলে মেয়েটাকে এক নজর দেখার জন্য চলে এসেছে। তিতলির বৌভাতের পর থেকে আর দেখা হয়নি। তুষার একবার নিজের হাতের ঘড়ির দিকে তাকালো। 1টা বাজে ঘড়িতে। মনে হয় বৃষ্টি আসবে। আকাশ গর্জন দিয়ে বোঝাচ্ছে বৃষ্টি আসার পূর্বাভাস। এর মধ্যে ভার্সিটির ছুটি হলো। শত শত ছেলেমেয়েরা বেরিয়ে আসছে ভেতর থেকে।
তুষারের চোখ শুধু চেনা মুখ খুঁজে বেড়াচ্ছে। প্রায় সবাই চলে যেতেই সহসা চোখ পড়ল কয়েকটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে বলতে বের হয়ে আসছে ঝিলিক। পরনে সাদা ইউনিফর্ম, মাথায় হিজাব নেই। তুষারের রাগ হলো, চোখ ছোট করে তাকিয়ে মেয়েটার পথযাত্রা দেখল। ঝিলিক বান্ধবীদের সাথে কথা বলার সময় আচমকা চোখ পড়ল তুষারের উপর। মেয়েটা চোখ নামিয়ে নিল, বকবক করা মুখটা বন্ধ হয়ে গেল। পাশ থেকে ওর বান্ধবী শিয়া বলল, কী রে, চুপ হয়ে গেল কেন? তারপরে কি হলো বল। কিছু না বলেছিলি। শুকনো অধৈর্যকল ভিজিয়ে তাকাতে চাইল তুষারের দিকে। সেই দিনের পর থেকে মেয়েটার লজ্জায় রাতের ঘুম হারাম। আগে তো এমন অনুভূতি হতো না। তুষার ভাইকে দেখলেই এগিয়ে সালাম দিত। এখন এক অদ্ভুত জড়তা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। পাশে শিয়াকে বলল, তুই চলে যা এখন, আমি অটো নিয়ে চলে যাব। শিয়া বুঝল ঘটনাটা, তাই মুচকি হেসে চলে গেল। ঝিলিক শিয়াকে এটা বললেও নিজেই তুষারকে পাশ কাটিয়ে চলে যাবে, কিন্তু তুষার ডাকলো, বান্ধবীকে চলে যেতে বলে এখন আমাকে না দেখার ভান করছো? ঝিলিক ছিপ কাটল, পাশ ফিরে এখন দেখেছে এমন ভাব দিয়ে বলল, তুষার ভাই আপনি এখানে? আমি। ঝিলিক লজ্জায় কোনো কথা খুঁজে পেল না, চুপচাপ সামনের দিকে হাঁটা ধরল। বুকের ভেতরটা কেমন দ্রিম দ্রিম আওয়াজেই কাঁপিয়ে তুলছে। অদ্ভুত এক অনুভূতি। এই অনুভূতির নামও অজানা, শুধু তুষার ভাইয়ের সামনে এলেই শুরু হয়। মনে হয় যেন আশেপাশের সব মানুষজন চলে আসবে সেই আওয়াজে। তার উপরে ঝিরিঝিরি বৃষ্টি নামা শুরু হয়েছে ধরণী জুড়ে। আর বেশিক্ষণ থাকলে নিশ্চিত ভিজে যাবে, তখন মায়ের বকা খেতে হবে। ঝিলিক যখন এইসব চিন্তায় বিভোর, ঠিক তখনই ভেসে এলো পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর, তো ঝিলিক, আমি বুঝি আপনার চলে যাওয়া দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি? ঝিলিকের ত্রস্ত পাজোড়া থেমে যায় মুহূর্তেই। বেশি দূর যেতে পারেনি, সবে 2 পা সামনে এগিয়েছে। থেমে না গেলেই যেন নয়। লোকটার কণ্ঠস্বর এত মারাত্মক শোনায় যে ঝিলিকের বুক কাঁপে। নিজের অজান্তেই হাঁটা থামিয়ে দেয়। তুষার বাইক স্টার্ট দিয়ে খুব ধীর গতিতে মেয়েটার পেছন পেছন এসে পাশে থামল। পাশে ফিরে তাকালো মেয়েটার মুখের দিকে, চোকাচোকি। ঝিলিক চোখ নামিয়ে নিল। আগে তো তুষার ভাইয়ের দিকে তাকিয়ে কথা বলতে এমন লাগতো না, এখন কেন এমন হয়? হাঁসফাঁস করে বলল, কেন কেন দাঁড়িয়ে আছেন আপনি? তুষারের সোজা সাপটা উত্তর এলো, অবশ্যই আপনাকে দেখতে। ঝিলিকের বুকের ভেতরে ঢুকে গেল অমন লোভনীয় কথাটা। এমন কথা কখনো শুনেছে সে? মনে করতে পারছে না ঠিক। ঝিলিকের ভাবনার মাঝেই তুষার স্রেফ বলল, বৃষ্টি আসবে মনে হয়, আপনি আমার পিছনে বসবেন। ঝিলিক যেন আশা করেনি এমন কথা। অবিশ্বাস নিয়ে ঠিক ততটাই দ্রুত জবাব দিল, না না, আমি অটো নিয়ে চলে যাব। তুষার ঝিলিকের দিকে কিছুক্ষণ চেয়ে চোখ ছোট করে তাকিয়ে থেকে শাসনের সুরে বলল, হিজাব কই আপনার? ঝিলিক সহসা জিভ কাটল। লোকটা এত কিছু খুঁজছে কেন? তার দিকে তাকিয়ে আছে নিশ্চয়ই। সে চোখে চোখ মেলাতে না পেরে বলল, আসলে কোনো আসল নকল মানব না, কাল থেকে হিজাব ছাড়া ভার্সিটিতে আসবেন না। আচ্ছা। বাইকে উঠে বসুন, এখন আপনি কোনো অটো পাবেন না। ঝিলিক বাইকে চড়তেই খুব ভয় পায়। এই বাইকে চড়েই তার বাবার মৃত্যু হয়েছে। বাইক দেখলেই বাবার রক্তাক্ত দেহ চোখের সামনে ভেসে ওঠে। কি ভয়ঙ্কর ছিল! 4 বছর হয়ে গেলেও ঝিলিক আজও বাবার চেহারা ভুলতে পারে না। চোখ নামিয়ে বলল, আমার বাইকে চড়তে খুব ভয় লাগে। আমি থাকতে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঝিলিক, আপনি উঠুন। বৃষ্টি আসলে তখন কিন্তু ভিজবেন, জ্বর চলে আসবে। ঝিলিক ভাবনায় পড়ে গেল। তুষার ভাইয়ের তাকে নিয়ে এত চিন্তা, তার জ্বর আসা নিয়ে ভাবছে কেন? কত জ্বর নিয়ে দিন কাটিয়েছে, এখন কি বাইকে উঠবে? না উঠলে উনি যদি রাগ করেন? ঝিলিক চুপচাপ তুষারের পেছনে উঠে মাঝে ব্যাগ রেখে বসল। তুষারের গম্ভীর মুখে হাসি ফুটল কেন জানি, তৃপ্তির হাসি। মিররে একবার মেয়েটার ভয়ার্ত মুখের পানে চেয়ে বলল, ধরে বসুন, না হলে কিন্তু পড়ে যাবেন। ঝিলিক লজ্জায় মরে যাচ্ছে। এই প্রথম কোনো পুরুষ মানুষের পাশাপাশি বসেছে। অদ্ভুত শিহরণ কাজ করছে সমস্ত দেহে। কাপা গলায় বলল, ধরে বসেছি তো। কই ধরে বসেছেন? আমি বাইক স্টার্ট দিলে পড়ে গেলে তখন কি হবে?
বলে তুষার আর এক মুহূর্ত দেরি না করে বাইক স্টার্ট দিল সাথে সাথেই। ভয়ে রীতিমতো ঝিলিকের গা কাটা দিয়ে আসে। সব ভুলে আচমকা সামনের যুবকের শক্ত পিঠ খামচে ধরল, তারপর বলিষ্ঠ কাঁধ। দূরত্ব কমল আগের তুলনায়। তুষার মিররে সব দেখল, কিন্তু কিছু বলল না। শান্তি। খুব ধীরে গতিতে বাইক নিয়ে গন্তব্যে পৌঁছালো। পথিমধ্যেই ঝুম বৃষ্টি নামলো। বৃষ্টিতে না ভেজার জন্য বাইকে করে এসেও ভিজতে হলো তাদের। ঘড়ির কাঁটায় বিকেল 4টে। তিতলি শাশুড়ি আম্মুর রুমে পড়েছে শাড়ি। বাবার বাড়ি যাবে। ফারাজকে কালকে বলেছে হ্যাঁ বা না কিছুই বলেনি, কিন্তু যেদিন তিতলি যাবেই যাবে। তার আব্বু আম্মুকে না দেখলে বোধহয় মরেই যাবে। সেদিন আব্বু আম্মুকে দেখে ফারাজের লোভে যেতে মন চায়নি, কিন্তু এখন তো দেখে না, ভিডিও কলে দেখলেও মন মানে না। ফারিন বেগম পুত্রবধূকে শাড়ি পরিয়ে গলায় হাতে কানে স্বর্ণের গয়না পরিয়ে দিয়েছেন। চোখ জড়িয়ে বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে মা। আমার ছেলে দেখলে চোখ ফেরাতে পারবে না। অন্য সময় হলে তিতলি ঠোঁট প্রসারিত করে হাসত, কিন্তু এখন আর তার হাসতে ইচ্ছে করছে না। ভাল্লুকের উপর রেগে আছে। আজ আসলে একদম কথা বলবে না। 4টে বেজে গেছে, এখনও আসেনি। ফারিন বেগম আবার বললেন, ফারাজ যদি তোমাকে কখনো ধমক দেয় সোজা আমার কাছে এসে বলবে, ছেলেটা একদম দাদার মতো হয়েছে। তোমার দাদা শ্বশুরও এমন ছিল। তিতলি এবার একটু হাসলো, বলল, আচ্ছা আম্মু। ফারিন বেগম পুত্রবধূকে এক টানা হাসি মুখেও বললেন, তুমি আসার পর থেকে খানবাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছে। একা একা আগে মনে হতো সকাল কাটছে না, সকাল কাটলে দুপুর কাটছে না। আমি জানি তোমার মা বাবার জন্য কাঁদছ, মন খারাপ করো না। দেখবে ফারাজ ঠিক তোমাকে নিয়ে যাবে। প্রথমে রাগ দেখাবে, কিন্তু তোমার জেদের কাছে আমার ছেলে হার মানবে। বলেই ফারিন বেগম বেরিয়ে গেলেন রুম থেকে। নাজিমা বেগম সেখানেই দাঁড়িয়েছিলেন। কয়দিনের যা বুঝলেন মেয়েটা বোকাশোকা, যা বলে বিশ্বাস করে নেয়। বোনকে চলে যেতে দেখে মুখ বেঁকিয়ে আস্তে করে বললেন, ফারাজকে নিয়ে স্বপ্ন দেখা বাদ দাও। ফারাজ আমাকে নিজ মুখে বলেছে তোমাকে ডিভোর্স দিয়ে আমার মেয়ে নীলাকে বিয়ে করবে। এবার বাবার বাড়ি গিয়ে আর না আসলে তোমারই মঙ্গল, সাবধানে থেকো। তিতলি নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। হাসি খুশি মুখমণ্ডল মুহূর্তেই আধারে পরিণত হয়েছে। ঠোঁটের হাসিটুকু হারিয়ে ফেলেছে। বুকটা ধুক করে উঠেছে ক্ষণে ক্ষণে। চোখ দুটো পানিতে ভিজে উঠেছে। গলা ধরে এলো, মিথ্যা। মিথ্যা বলছি না। আর ফারাজ তো তোমাকে দেখতে পারে না, এটা তো তুমিও জানো। মিথ্যা বলার কি আছে? তিতলি আর দাঁড়াতে পারল না। কাঁদতে কাঁদতে রুমের দিকে দৌড় দিল। ফারাজ খান কলেজে থেকে এসেছেন। কলেজে আজকে একটু বেশি কাজ ছিল। অনেক টায়ার্ড ফিল করেছেন। এই মুহূর্তে গোসল করাচ্ছে। উপরে কিছু নেই। রুমে ঢুকেই সর্বপ্রথম তার বেয়াদব বউটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলালো। তীক্ষ্ণ হলো যুবকের চোখের চাহনি। দরজার ছিটকানি লাগিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? তিতলি কোনো উত্তর করল না। ফারাজের দিকে ঘুরে তাকালো না পর্যন্ত। ভাবখানা এমন যে ফারাজের কথা শোনেনি। কিছুক্ষণ পরপর বুক কাঁপিয়ে নাক টানছে। সপ্তদশীর পিল্লায় মুখখানা এমন যেন ছুঁয়ে দিলেই কেঁদে দেবে। খালা শাশুড়ির কথা মুখগুলো শোনার পর থেকে কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে। ফারাজের কথার উত্তর না দিয়ে শাশুড়ির পরিয়ে দেওয়া স্বর্ণগুলো খুলে ড্রেসিং টেবিলে রেখে দিচ্ছে। ফারাজ স্থির দৃষ্টিতে বেয়াদব বউয়ের পুরো মুখ অবলোকন করে। কান্নার দাপটে পুরো মুখ লাল হয়ে গিয়েছে, চোখ ফুলে উঠেছে। ফারাজের রাগী চেহারা পরিবর্তন হলো মুহূর্তেই। গলায় ধমক আটকে রেখে বলল, কাঁদছো কেন? তিতলি এবারও কিছু বলল না। ফারাজ রেগে যাচ্ছে। ফোঁস করে শ্বাস নিল। বেয়াদব বউ তার রাগ বাড়িয়ে দিচ্ছে। তবে এবার সে পূর্বে কিছু জিজ্ঞেস করা ছাড়াই তিতলির সামনে এসে উপস্থিত হয়েছে। বেশি বহুল হাতের সাহায্যে এক টানে বেয়াদব বউটাকে নিজের সামনে দাঁড় করালো। বাঁ হাতে তিতলির কোমর টেনে নিজের সাথে চেপে ধরল পুরোপুরি। ডান হাতে থুতনি উঁচু করে প্রশ্ন করল, কথা বলছো না কেন? আমি কিছু জিজ্ঞাসা করেছি? তিতলি কেঁপে উঠল। পিটপিট করছে আঁখি দুটো। তার চোখ জোড়া লাল হয়ে গিয়েছে। তাও ফারাজের দিকে তাকালো না, চোখ বন্ধ করে রাখলো। অভিমানে তার কণ্ঠ আষ্টে পিষ্টে জড়িয়ে, আমি কথা বলবো না।
রাগিও না আমায়, যখন যেটা প্রশ্ন করব সাথে সাথে অ্যান্সার চাই। আমি কে আপনাকে রাগানোর? থাপ্পড় খেতে ইচ্ছে করছে? মারেন, আমি কিচ্ছু বলবো না। ফারাজ নিজের রাগ কমানোর জন্য 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয় আনমনে। যতটা পারল ঠিক ততটাই শান্ত হয়ে বলল, কি হয়েছে? তিতলি ফুপিয়ে কাঁদে, মাথা নিচু তার। আপনি আপনি আমাকে। আমি তোমাকে? তিতলি এত চেষ্টা করেও বাক্যটি মুখ দিয়ে বের করতে পারছে না। পুনরায় মুখ খুলল, পারছে না। ফারাজকে খুব ধৈর্যবান দেখালো, চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে। তিতলি অস্পষ্ট স্বরে শুধালো, সম্পূর্ণ কথা শুনতে চাই একসাথে। তিতলি চুপ হয়ে গেল, কাঁদতে কাঁদতে আগের কথাটা অর্ধেক রেখেই বলল, আপনি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? ফারাজের মুখের ভাব বদলে গেল মুহূর্তেই। বিদ্বিষ্ট চাউনি গভীরতা পেল। গম্ভীর সুদর্শন মুখখানায় আচমকা শ্লেষাত্মক ভাবভঙ্গি ধরে রেখে মুখ নামালো মেয়েটার কানের কাছে। অতঃপর হিসিয়ে আওড়ালো, আমার থেকে তোমার কোনো মুক্তি নেই। গোটা 1 জনম আমার সাথে কাটাতে হবে। দ্বিতীয় কোনো অপশনই নেই, আমি হতে দেব না। পরপারে ফের দেখা না হওয়া অবধি আমার কাছ থেকে কোনো মুক্তি নেই বউ। ছাড়াছাড়ি নট অ্যালাউ। ফারাজ খানের যেহেতু হয়ে গেছ, তার থেকে ছাড়া পাওয়ার দ্বিতীয় কোনো অপশনই নেই তোমার। নত করে রাখা মুখখানা তুলে তড়াক চোখে তাকায় তিতলি। মুহূর্তেই চোখ নামিয়ে নিল। ওই ধারালো নেত্রতয় অবধি পৌঁছাতে তার দৃষ্টিযুগল বিফল হলো। সরুনাকের পাটাটা সামান্য ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলে বসে, আমি ছাড়ব না আপনাকে। আপনি ছেড়ে দিলেও আমার কাছেই থেকে যাব, একদম আপনার কাছেই থাকব। তিতলির কথা শুনে ঠোঁট কামড়ে হাসল রুড়ো মানব। পাহাড় সম বলিষ্ঠ পুরুষ তৎক্ষণাৎ বেয়াদব বউকে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে নিল। দেহের সাথে দেহের সংঘর্ষ হতেই গভীর দৃষ্টিতে তাকালো মেয়েটার মুখখানার পানে। অতঃপর বাঁকা কণ্ঠে শুধালো, তো ছাড়তে কে বলেছে তোমায়? তোমার সামনেই তো আছি, ধরে রাখো। সাথে আমিও যা করার গোসল করার আগেই করে নিই। ফারাজের ঠোঁটের কোণে বাঁকা হাসি যেন প্রজাপতির ন্যায় খেলা করছে। এক হাতে শার্টের বোতামে হাত দিয়ে মুখ এগিয়ে আনলো কাছাকাছি। তিতলি মরতে থাকা প্রাণীর মতো হাঁসফাঁস করতে শুরু করলো। 2 হাতে ফারাজের বুক ঠেলে সরাতে চাইল, কিন্তু ব্যর্থ হলো। কোমরের দুপাশে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ পেল, গলায় দাড়ির খোঁচা খেল। তিতলি নড়ে চড়ে উঠল। এমন স্পর্শে তার বুকের ওঠানামার গতি নিয়ন্ত্রণের বাইরে। ঠোঁট দুটো অনবরত কাঁপছে, চোখ দুটো খিচে রেখেছে। শ্বাস প্রশ্বাসের গতি তীব্র হলো। সত্যি মরে যাচ্ছে না তো? ফারাজ আচমকা ছেড়ে দিল। মুখখানা কেমন বদলে গেল মুহূর্তেই। পরনের শার্ট সোফায় ছুঁড়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে গেল, পরের বার নিচ থেকে হুটহাট আপনাকে ছাড়বো না কথাটা বলে কাছে আসতে চাইলে এখনকার ধরাটা আরও নির্মমভাবে ধরব, মাইন্ড ইট। বোকার ন্যায় হতবিহ্বল ভাব ধরল তিতলি। নেত্রপল্লব কয়েকবার ঝাপটে তাকালো। সে কি বোঝালো আর ভাল্লুককে বুঝে নিচ্ছে? তার কথা তাকেই ফিরিয়ে দিল। তিতলি না ভেবে সোফায় পড়ে থাকা ফারাজের শার্টটা হাতে নিয়ে নাকের কাছে এনে লম্বা এক নিঃশ্বাস নিল। চেনা যারা কড়া পারফিউম সহ পুরুষালী শরীরের সুবাস নিমেষেই অবশ করে দিল তার চারপাশ। বিড়বিড় করে আওড়ালো, আপনি আমাকে একটুও ভালোবাসেন না, খারাপ লোক, আমাকে একটুও বোঝেন না। এর ভেতরে আরও 3 দিন পেরিয়ে গেছে। কলেজে ফারাজের অত্যন্ত জরুরি কাজ থাকায় তিতলিকে বাবার বাড়িতে যেতে দেয়নি। সাথে করেই কলেজে নিয়ে গেছে 2 দিন। তার এত কাজ, ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে, আর বেয়াদব বউ বাপের বাড়ি গিয়ে পায়ের পরে পা তুলে ঘুমাবে, এইটা সে মানতে পারবে না। তবে আজ শ্বশুরের সাথে কথা বলে জানিয়েছে কালকে বিকালে দিয়ে আসবে। শ্বশুর অনেক জোর করেছে, সাথে যেন সেও যায়। ফারাজ ভদ্রতায় ঠিক আছে বলেছে যে যাব, তবে সে যাবে কি যাবে না এটা সোজা তার মনের উপর ডিপেন্ড করে। সন্ধ্যা 7টা। শেখ বাড়িতে একটা ছোটোখাটো ঝামেলা বেঁধেছে। তহসিব শেখ তুষারকে একটা মেয়ের সাথে দেখেছেন। এটা আলিয়া শেখ সহ ফারিদা বানু সবার কানে চলে গেছে। তুষার বাবার পাশে বসে আছে। সামনের 2 সোফায় আলিয়া শেখ ও ফারিদা বানু। তুষার অনেক ভেবেচিন্তে কোনোরূপ ভনিতা ছাড়াই বাবা মায়ের উদ্দেশ্যে বলল, আমার সাথে যাকে দেখেছ ও ঝিলিক আব্বু, অয়নের ফুফাতো বোন।
তৌসিফ শেখ রেগে আছেন নাকি গম্ভীর আছেন তা এই মুহূর্তে বোঝা দায়। গম্ভীর কণ্ঠে বললেন, তো এখন কি করতে বলছিস? তুষার বাবার গম্ভীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর সোজা বলল, আমি ওকে। ফারিদা বানু নাতির মুখের দিকে চেয়ে বললেন, কি নাতি, প্রেমে হাবুডুবু খাচ্ছিস? 3 দিন ধরে দেখতাছি তুই ফোন নিয়া কার সাথে কথা কইয়া মনে মনে হাসস। মাইয়াটার নাম পিলিক নাকি ছিলিক কি কইলি? তৌসিফ শেখ মাকে বললেন, আম্মা যা বলার আমরা বাপ ছেলেতে বলতেছি, তারপর তোমাদের মতামত দিও। আলিয়া শেখ বললেন, আমি বরং উঠে চলে যাই, আপনারা বাপ ছেলে কথা বলেন। তৌসিফ শেখ স্ত্রীকে বললেন, এটা তোমার সবার জানা উচিত। তোমার ছেলে পাড়া পাড়া বাইকে করে যে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মা হয়ে এটা তোমার জানার প্রয়োজন আছে। তুষারের বাবার সাথে প্রায় বন্ধুসুলভ সম্পর্ক, তার কোনো ইচ্ছেতে চাওয়াতে না বলেনি কখনো। সে যেটায় এটা ঠিক বলেছে তার বাবা মাও মত দিয়েছে, কিন্তু এই বিষয়ে তার বাবা রাগ দেখাবে, রাজি হবে না, সেটা সে খুব ভালো করেই জানে। তাও 2 হাতে আঙুল পেঁচিয়ে সামনের দিকে ঝুঁকে বলল, আব্বু আম্মু, আমি ঝিলিককে বিয়ে করতে চাই। এই নিয়ে তোমাদের সকলের মতামত চাই। তোমরা শুধু হ্যাঁ বলে দাও, বাকিটা আমি সামলে নিব। আলিয়া শেখ চেঁচিয়ে বললে, বিয়ে করবি মানে? তৌসিফ শেখ এমন কথাই আন্দাজ করেছিলেন, তাই চুপচাপ বসে আছেন। হাতের কাপটা টেবিলে রেখে বললেন, পরিচয় কি? বাবার নাম কি? মায়ের নাম কি? ভাই বোন কয়জন? সব ঠিকানা দে, তারপরে ভেবে দেখব। বিয়ে শুধু বললেই হয়ে যায় না। ফারিদা বানু ছেলেকে বললেন, নাতি বিয়া করতে চাইতেছে, বিয়া দিয়া দাও বাপ। তিতলির লাইন দেখা ওইকা মাইয়াল ওই লইয়ায়, তিতলির লাহন দেখা ওইকা মায়া লইয়ায়। মাইয়া তো বিয়া দিয়া দিছস, এবার নাদিটারে বিয়া করায় দাদা। না না, হইয়া যা, তোদের সকাল বিয়া করাইছি বইলা এখন নাতির গো বিয়া দেখতাছি। তুষার খুক খুক করে কেসে উঠল। ফরিদা বানু আবার দুঃখ করে বললেন, নাতিরটারে কয়দিন দেখি না, নাজলা মাইরে খালি সামনে দেখি, সোজা কইয়া দিমু নাতিনরে আর পাইবা না, এখন থেকে আমাকে বাড়ি থাকব। তুমি ভাইকা যাও, মাস্টারি করো চেয়ারে বয় বয়। তৌসিফ শেখ মাকে বললেন, আম্মা তিতলি কালকে আসবে, তখন যা ইচ্ছা বলিও। আর না, নাচ জামাই আইবনি, নইলে রশিদি বাইন্দা নিয়ে আয়। এর মাঝেই তৌসিফ শেখের ফোন বেজে ওঠায়। তিনি পকেট থেকে ফোন বের করে দেখলেন তিতলি ভিডিও কল দিয়েছে। তিনি সব ভুলে গিয়ে হাসি মুখে ফোন রিসিভ করলেন। ওপাশ থেকে তিতলি বাবাকে দেখে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম আব্বু। তৌসিফ শেখ, ওয়ালাইকুম সালাম, কেমন আছো আম্মু? তিতলি বলল, ভালো আব্বু, তুমি ভালো আছো? তৌসিফ শেখ বললেন, আলহামদুলিল্লাহ। জামাই কোথায় আম্মু? জানি না। ফোনের সাউন্ড স্পিকার বাড়ানো থাকায় ফরিদা বানু সবাই শুনল। ফরিদা বানু বললেন, দেখি আমারে দে। তৌসিফ শেখ মাকে ফোন দিলেন। আলিয়া শেখের সাথে বিকালেও কথা হয়েছে। তুষার ও দুপুরে বোনের সাথে কলেজ দেখা করে এসছে। ফরিদা বানু নাতিনকে বললেন, জানোস না মানে কি, নাচ জামাই কই যায়, কি করে, সব খবরাখবর লইয়া রাখবি, রাইতের বেলা বেশিক্ষণ বাইরে থাকতে দিস না। এইভাবে সবার সাথে আরও কথা হলো। ঘড়ির কাঁটা 12টায়। দীর্ঘ 30 মিনিট ধরে বই খাতা নিয়ে বসে আছে তিতলি। সামনে ফারাজ তিতলিকে নিজের মতোই এটা সেটা বোঝাচ্ছে, একদম মনোযোগ দিয়ে, কিন্তু তিতলি সেদিকে মনই নেই। এই মুহূর্তে সে ভাল্লুককে ছাড়া কিছুই ভাবতে পারছে না। কি গম্ভীর মুখে তাকে পড়াচ্ছে, এই গম্ভীর মুখ দেখেই তার প্রেম প্রেম পায়। ইচ্ছে করে মুখে কয়েকটা চুমু বসিয়ে দৌড় দিতে। স্যান্ডো গেঞ্জি পরে তার সামনে বসে আছে সুঠাম দেহের লোমশ বুকের অধিকারী। বুকের উপরের অংশ আরও কত কি, এইসব অংশ দেখে নিজে নিজে লজ্জা পাচ্ছে সে। চুমু দিবে দিবে ভেবেছে। তার মাঝেই ফারাজ তিতলিকে বলল, চোখ বইয়ের দিকে চাই, আমার দিকে নয়। তিতলি মুখ ভেঙচি কেটে বইয়ের দিকে নজর দিল। খারাপ লোক, একটু তো দেখেইছে, কেমন ধমক দিল। মুখ নাক ফুলিয়ে বলল, তাকাচ্ছি না আপনার দিকে, বই আমার স্বামী। ফারাজের ফ্রুজোরা কুচকে যায় কৌতুকে। স্কেল হাতে নিল তৎক্ষণাৎ। কপট রাগ দেখিয়ে হিসিয়ে শোধালো, মায়ের খেতে ইচ্ছে করে? না, আপনাকে চুমু বলেই অর্ধেক পথে থামল সপ্তদশী। ফের বলল,
এই, না 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 না, পড়ছি, মারবেন না প্লিজ, এটা দিয়ে মারলে খুব ব্যথা পাবো। ফারাজ তিতলির দিকে ফিরল আচমকা, ভ্রু নাচিয়ে শুধালো, কি যেন বলে যাচ্ছিলে? আমাকে চুমু, পুরো কথাটা শুনতে চাই। তিতলি কেঁপে উঠে বলল, কিছু না কিছু না, বই কি চুমু, আপনাকে না। ফারাজ খান এখন পড়ানোর মুডে আছে, তাই বেয়াদব বউয়েরকে পড়া জিজ্ঞাসা করলো। নিউটনের প্রথম থেকে তৃতীয় সূত্র পর্যন্ত বলো। তিতলি কিছুক্ষণ ভেবে চিন্তে উত্তর দিল, নিউটনের প্রথম সূত্র হলাম আমি, দ্বিতীয় সূত্র হলেন আপনি, তৃতীয় সূত্র আমাদের টুনটুনিরা, চতুর্থ সূত্র আমরা সবাই। দেখুন তো হয়েছে কি না।